আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের হচ্ছে 7 নম্বর চ্যাপ্টারে ডেরিভেশন আছে, ওটা ক্লাসে আমাদের ফিজিক্যাল ক্লাস তো এই সপ্তাহ থেকে শুরু হবে, তাই না? আপনাদের কালকে একটা 9টায় ক্লাস নিব। আর তারপরে তো এই এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন সিস্টেমটা শেষ হয়ে গেলে ফিজিক্যালি ওই 7 নম্বর চ্যাপ্টারটা নিব। আর যেগুলো বাকি আছে, যেগুলো আপনারা বলছিলেন যে চ্যাপ্টার 3টা আরেকবার একটু দেখা দিতে, ওটা দেখা দিব না ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন সিস্টেম। এয়ার কন্ডিশনিং আজকে পড়াবো এয়ার কন্ডিশনিং, আগামীকালকে পড়াবো হচ্ছে আজকে রেফ্রিজারেশন, কালকে হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম। কালকেও 9টার সময় এই সময় ক্লাস নিব, ঠিক আছে? যদি কোনো ঝামেলা না হয় আমি 9টার সময় আবার কালকে ক্লাস নিব। আচ্ছা, রেফ্রিজারেশন সম্পর্কে আপনাদের জানা আছে কোনো কিছু? রেফ্রিজারেশন কাকে বলে? কারোর কোনো ধারণা আছে কিনা? রেফ্রিজারেশন সম্পর্কে ধারণা আছে কিনা কোনো? এই যে পানিকে বরফে পরিণত করে। পানিকে বরফে পরিণত করে। আচ্ছা, ঠিক আছে। এইখানে দেখেন, 3টা টার্ম আমি লিখছি কাছাকাছি, দেখা যাচ্ছে আমার শেয়ার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন রেফ্রিজারেশন, রেফ্রিজারেটর আর রেফ্রিজারেন্ট, 3টা একদম কাছাকাছি টার্ম না? একটা শন, একটা টর, আর একটা হচ্ছে রেন্ট, এন্ড, তাই না? রেফ্রিজারেশন, রেফ্রিজারেটর, রেফ্রিজারেন্ট, এইটা সম্পর্কে কি কোনো ধারণা আছে? যদি ধারণা না থাকে, 3টা মোটামুটি কাছাকাছি টার্ম, কিন্তু 3টার মিনিং 3 রকম, ঠিক আছে? কি কি সেটা এখন আসে। এই রেফ্রিজারেশন হচ্ছে, যদি এক কথায় বলি 3টার মধ্যে কি পার্থক্য আছে, এটা হচ্ছে প্রসেস, যে প্রসেসে ঠান্ডা করা হয়, সেটা হচ্ছে রেফ্রিজারেশন। রেফ্রিজারেটর হচ্ছে স্টোরেজ ডিভাইস, যেখানে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করি, বা মেশিন, ঠিক আছে? আর রেফ্রিজারেন্ট হচ্ছে যে বস্তুটা বা যে সাবস্টেন্সটা বা যে পদার্থটা ঠান্ডা করে, অন্য বস্তুকে ঠান্ডা করে, সেটাকে বলা হয় রেফ্রিজারেন্ট। তার মানে একটা হচ্ছে প্রসেস, একটা হচ্ছে স্টোরেজ ডিভাইস বা মেশিন, আর একটা হচ্ছে পদার্থ, যে পদার্থের মাধ্যমে আমরা কোনো বস্তুকে ঠান্ডা করি। ক্লিয়ার হয়েছে? স্যার এই 3টা আরেকবার টার্ম যদি বলবেন? এক কথায় বলি। হ্যাঁ, কে কি বলছেন আমি শুনতে পাই না, আরেকবার বলেন একটু। স্যার আরেকবার বলার জন্য বললাম। হ্যাঁ, আমি বলতেছি। আচ্ছা, রেফ্রিজারেশন হচ্ছে প্রসেস, রেফ্রিজারেটর হচ্ছে মেশিন বা স্টোরেজ ডিভাইস, আর হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে সাবস্টেন্স বা পদার্থ, যেটা অন্য বস্তুকে ঠান্ডা করে। এক কথায় যদি বলি, এখন আমি ডিটেলস আসবো। এক কথায় কি ক্লিয়ার হয়েছে? একটা হচ্ছে প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ঠান্ডা করা হয়। আর একটা হচ্ছে মেশিন বা স্টোরেজ চেম্বার, যেখানে খাদ্যদ্রব্য সংরক্ষণ করি। আর আরেকটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে রেফ্রিজারেন্ট, হচ্ছে যে পদার্থটা অন্য বস্তু থেকে হিট নিয়ে ওই বস্তুটাকে ঠান্ডা করে, সেই পদার্থ বা সেই সাবস্টেন্সটাকে আমরা বলি রেফ্রিজারেন্ট। ক্লিয়ার? জি। তাহলে এখন সংজ্ঞা আসি, ডিটেলস সংজ্ঞা। রেফ্রিজারেশন ইজ এ প্রসেস হুইচ refrigeration is a process of removing heat of a substance to keep it temperature lower than the atmospheric temperature. Refrigeration is a process to remove heat from a body to maintain a temperature lower than the atmospheric temperature. সেই প্রসেসটাকে বলি আমরা রেফ্রিজারেশন। তাহলে রেফ্রিজারেশন এমন একটা প্রসেস যা কোনো বস্তু থেকে হিটটাকে রিমুভ করে দিয়ে বা অ্যাবজর্ব করে নিয়ে সেই বস্তুকে ঠান্ডা করে, যে ঠান্ডাটা অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার চেয়ে নিচের টেম্পারেচার মেনটেন করে ওই বস্তু, সেটাকে বলা হয় রেফ্রিজারেশন। তাহলে রেফ্রিজারেশন ইজ এ প্রসেস which remove heat from a body to maintain its temperature lower than the atmospheric temperature. রেফ্রিজারেশন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কোনো বস্তু থেকে হিট রিমুভ করে সেই বস্তুর টেম্পারেচারটা অ্যাটমসফেরিক টেম্পারেচারের নিচের টেম্পারেচার মেনটেন করা হয়, সেই প্রসেসটাকে বলা হয় রেফ্রিজারেশন প্রসেস। ক্লিয়ার? এবার আসে হচ্ছে রেফ্রিজারেটর, যে স্টোরেজ ডিভাইসের মধ্যে বা যে চেম্বারের মধ্যে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করি, সেই স্টোরেজ ডিভাইস বা সেই চেম্বারটাকে আমরা বলি হচ্ছে রেফ্রিজারেটর। তার মানে যে ফ্রিজের যে পুরো ফ্রিজের মেশিনটা, সেটাকে আমরা বলি রেফ্রিজারেটর, ঠিক আছে? এই রেফ্রিজারেটর আবার 2 প্রকার, একটা হচ্ছে ফ্রিজার আর একটা হচ্ছে চিলার। এই যে খাবারের দোকানে আমরা দেখবেন কোল্ড ড্রিঙ্কস যেখানে রাখে, কোল্ড ড্রিঙ্কস কি কখনো জমে যায়? না স্যার। খাবারের দোকানে, হ্যাঁ, জমে না, কারণ এই ধরনের ফ্রিজে শুধু এই এলাকায় বলা হয় চিলার। আর ফ্রিজার যেটা, সেটা হচ্ছে ঠান্ডাও করবে এবং বরফও জমাবে। এটা আমরা বাসা বাড়িতে যেগুলো, এগুলো এগুলো সবই হচ্ছে ফ্রিজার। আর ওই খাবারের দোকানে বা বেকারিতে বা হোটেলে বা ক্যান্টিনে বা রেস্টুরেন্টে যেগুলো ইউজ করা হয়, সেগুলো কিছু আছে ফ্রিজার, কিছু আছে চিলার। চিলারের কাজে হচ্ছে ওই ঠান্ডা করবে, কিন্তু সে বরফ জমাবে না। এই জন্য কোল্ড ড্রিঙ্কস গুলো সাধারণত এই চিলারের মধ্যে রাখে। আর ফ্রিজারের মধ্যে আমরা 2 রকমের রাখতে পারি, খাদ্যদ্রব্য রাখতে পারি, আবার বরফ জমা মানে মাছ মাংস
যেটা বরফ করে রাখি সেটাও করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে রেফ্রিজারেন্ট। তাহলে রেফ্রিজারেশন এবং রেফ্রিজারেটর ক্লিয়ার হচ্ছে। 3 নম্বরে আসে হচ্ছে রেফ্রিজারেন্ট। আমরা জানি হচ্ছে আলো কি শূন্য মাধ্যমে চলতে পারে কি পারে না? আলো, জি স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আমি আমার ওই হোয়াটসঅ্যাপটা একটু সমস্যা হচ্ছে, আপনি ইমেলে পাঠাইছেন আমাকে? হ্যাঁ, জি 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 জি, ওইটা একটু ঝামেলা হচ্ছে, হোয়াটসঅ্যাপ মনে হয় কোনো কারণে হ্যাকিং ট্যাকিং করতে চাইছিল, এখন হচ্ছে ওরা আবার আমাকে কোয়ারি টোয়ারি দিয়ে করে রাখছে। আচ্ছা, আমি তাহলে হ্যাঁ, হ্যাঁ, দেখে আপনাকে কালকে আমি বলবো না ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, জি জি, তাহলে এই উইক বা নেক্সট উইকের মধ্যেই করে ফেলবো না ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি, হ্যাঁ, নাসির সাহেব হ্যাঁ, বলেন। হ্যাঁ, জি জি, আমি তাহলে এই সপ্তাহে দেখে, হ্যাঁ, হ্যাঁ, আজকালের মধ্যে যদি পারে আমি দিয়ে দেবো, না করে ফেলবো না ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা নাসির হ্যাঁ, থ্যাংক ইউ নাসির সাহেব। হ্যাঁ আমি, হ্যাঁ আমি বলবো না, বলে আমি দেখে আপনাকে জানাবো কালকে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে নাসির সাহেব, থ্যাংক ইউ, ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য। জি, জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমার কথা? সরি, আমি ওই একটা ফোন চলে আসছিল। আলো কি শূন্য মাধ্যমে চলতে পারে? আলো, লাইট শূন্য মাধ্যমে চলতে পারে কি পারে না? কাদেরকে আমি পড়াচ্ছি? আলো সাধারণত শূন্য মাধ্যমে চলতে পারে না, কিন্তু আলো শূন্য মাধ্যমে চলতে পারে, কিন্তু তাপ শূন্য মাধ্যমে চলতে পারে না। এই আলো শূন্য মাধ্যমে চলতে পারে যেহেতু সূর্য থেকে এত দূরে পৃথিবী, এর মধ্যে কোনো জায়গায় অনেক কিছু মাধ্যম নেই, একদম পুরো ভ্যাকান্ট, তারপরেও আলো আমাদের পৃথিবীতে চলে আসতেছে। কিন্তু তাপ বা হিট শূন্য মাধ্যমে চলতে পারে না। যদি শূন্য মাধ্যমে চলতে পারতো তাহলে আমাদের পৃথিবীও উত্তপ্ত থাকতো এই সূর্যের আলো দিয়ে। তো এই জন্য যেহেতু হিট শূন্য মাধ্যমে চলতে পারে না, এই জন্য হিট এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে একটা মাধ্যমের দরকার হবে, সেই মাধ্যমটাই হচ্ছে রেফ্রিজারেন্ট। এখন কথা হলো, তারপরেও কিন্তু সূর্যের আলোর মাধ্যমে কিছু, কারণ হিটটা ট্রান্সফার হয় 3টা মাধ্যমে, একটা হচ্ছে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। পরিচলন, পরিবহন, আর বিকিরণ। বিকিরণ মানে হচ্ছে এই যে লাইটের, যদি যেখানে লাইট থাকে, আলো থাকে, সেই আলোর মাধ্যমে, আলোতেও তো এই যে টিউব লাইট বলেন, যে কোনো ধরনের লাইট, এখানেও এই লাইট জ্বালালে কিছুটা গরম ফিল হয়। এই গরমটা হয় কারণ হচ্ছে এই লাইটের মাধ্যমে, রেডিয়েশনের মাধ্যমে কিছুটা হিট রিফ্লেক্ট করে। এই ঠিক একইভাবে সূর্যের আলো থেকে এই যে যে আলোটা আসে, এই আলোর সাথেও কিছু হিট চলে আসে, সেটার জন্য আমরা কিছুটা তাপ ফিল করি। এই জন্য গরম মানে দিনের বেলা যতটুকু হিট থাকে, রাত্রে কিছুটা কমে যায় যখন সূর্যের আলো থাকে না। এই জন্য মেনলি হচ্ছে ফিজিক্স আমাদেরকে বলছে হিট শূন্য মাধ্যমে চলতে পারে না, কিন্তু তাপ শূন্য মাধ্যমে বা লাইট
বা আলো শূন্য মাধ্যমে চলতে পারে। তো এই রেফ্রিজারেন্ট হচ্ছে আমাদের যেহেতু আমরা যে খাদ্যদ্রব্য রাখি এখান থেকে হিট নিয়ে আমাদেরকে অ্যাটমসফিয়ারে হিট ছেড়ে দেয়। তাহলে এই খাদ্যদ্রব্য থেকে অ্যাটমসফিয়ারে হিট ছাড়ার জন্য হিটটাকে তো ক্যারি করে আনতে হবে, যে ক্যারি করে আনে সেটাকে বলা হয় রেফ্রিজারেন্ট। তাহলে রেফ্রিজারেন্টের সংজ্ঞা হচ্ছে রেফ্রিজারেন্ট ইজ এ সাবস্টেন্স হুইচ এক্সট্রাক্ট হিট ফ্রম এ কোল্ড বডি অ্যান্ড ডেলিভার ইট টু এ হট বডি। তার মানে রেফ্রিজারেন্ট একটা সাবস্টেন্স বা একটা পদার্থ, যে পদার্থটা ঠান্ডা বস্তু থেকে হিট নিয়ে গরম বস্তুতে হিট ছেড়ে দেয়, সেই পদার্থ বা সেই সাবস্টেন্সটাকে আমরা বলি রেফ্রিজারেন্ট। তাহলে আরেকবার রিভিউ করি। রেফ্রিজারেটর ইজ এ রেফ্রিজারেশন, প্রথমে রেফ্রিজারেশন আছে, রেফ্রিজারেশন প্রসেস extract or remove heat from a body and maintain its temperature lower than the atmospheric temperature. রেফ্রিজারেশন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কোনো বস্তু থেকে হিট অ্যাবজর্ব করে রিমুভ করে সেই বস্তুর টেম্পারেচারটাকে ঠান্ডা করে রাখে, সেটাকে বলা হয় রেফ্রিজারেশন প্রসেস। রেফ্রিজারেটর হচ্ছে স্টোরেজ ডিভাইস, যে স্টোরেজ ডিভাইসে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করি। আর রেফ্রিজারেন্ট হচ্ছে একটা সাবস্টেন্স হুইচ এক্সট্রাক্ট হিট ফ্রম এ কোল্ড বডি অ্যান্ড ডেলিভার ইট টু এ হট বডি। তার মানে এখানে সংজ্ঞা বলতেছে হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে এমন একটা পদার্থ যে পদার্থটা ঠান্ডা বস্তু থেকে হিট নিয়ে গরম বস্তুতে হিট ছেড়ে দেয়, সেটাকে বলা হয় রেফ্রিজারেন্ট। তাহলে সাধারণত কি তাপ, যেখানে বেশি তাপ আছে সেখান থেকে কম দিকে যায় নাকি কম থেকে বেশি দিকে যায়? হিট কখনো কম থেকে তাহলে বেশির দিকে যেতে পারে না। এই সাবস্ট্যান্সটা কি, মানে রেফ্রিজারেন্ট যে সাবস্ট্যান্স আমরা বলছি যে মানে ঠান্ডাটা গরম করে, তাহলে এই সাবস্ট্যান্স আসলে কি, মানে কোনো ডিভাইস বা কোনো যন্ত্র সাবস্টেন্স এমন মানে কি? কিছু? পদার্থ। পদার্থ একটু আগে তো বললাম, এনি সাবস্টেন্স আর বা পদার্থ। আসতেছে, আমি ডিটেলস আসবো, সবই আসবো, এখন ওই পর্যন্ত যাইনি, আসতেছি। তাহলে রেফ্রিজারেন্ট হচ্ছে ইজ এ সাবস্টেন্স হুইচ এক্সট্রাক্ট হিট ফ্রম এ কোল্ড বডি অ্যান্ড ডেলিভার ইট টু হট বডি। কিন্তু ফিজিক্স আমাদেরকে বলে দিচ্ছে তাপ সবসময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার, কখনো লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে যাওয়া সম্ভব না। পদার্থ বিজ্ঞান আমাদেরকে তাই বলে দিচ্ছে। কিন্তু এখানে সঙ্গে আমি কি বললাম? রেফ্রিজারেন্ট ইজ এ সাবস্টেন্স হুইচ এক্সট্রাক্ট হিট ফ্রম এ কোল্ড বডি অ্যান্ড ডেলিভার ইট টু হট বডি। তার মানে একটা ঠান্ডা বস্তু থেকে হিট নিয়ে গরম বস্তুতে, এটা সম্ভব না যদি আমি পদার্থ বিজ্ঞান ধরি। কিন্তু আমরা এটা করতেছি হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স, ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স। আমরা বললাম বিজ্ঞান কিন্তু সবকিছু ইউনিক, কিন্তু অ্যাপ্লাইড সায়েন্সে একাধিক অল্টারনেটিভ থাকে, মানে সলিউশনটা দুই তিন রকম হতে পারে। তা সেটা কিভাবে সম্ভব, সেটা হচ্ছে এই আজকে ওয়ার্কিং প্রিন্সিপাল যখন পড়াবো তখন ওইটা নিয়ে আলোচনা করবো, যে ফিজিক্সও ঠিক আছে, আমার সংজ্ঞাও ভুল না। ফিজিক্সের সাথে যদি আমি তৈরি করতে চাই তাহলে সংজ্ঞা ভুল, আসলে সংজ্ঞাও ভুল না, ফিজিক্সও ভুল না। সেটা কিভাবে সম্ভব সেটা আমি হচ্ছে এই working পড়ানোর সময় গাড়িতে ব্যবহার করা অয়েল পাম্প, তারপর হচ্ছে ওয়াটার পাম্প, যে পানি তুলি। কিন্তু হিট পাম্প এইটা হচ্ছে কি তাহলে? হিট পাম্প এবং রেফ্রিজারেন্ট এই সংজ্ঞাটা অলমোস্ট কাছাকাছি। একটা হচ্ছে মেশিন আর একটা হচ্ছে সাবস্টেন্স, মানে একটা পদার্থ আর একটা হচ্ছে যন্ত্র। তাহলে হিট পাম্প ইজ এ ডিভাইস হুইচ এক্সট্রাক্ট হিট ফ্রম এ কোল্ড বডি অ্যান্ড ডেলিভার ইট টু এ হট বডি। মানে একটু আগে বললাম রেফ্রিজারেন্ট ইজ এ সাবস্টেন্স হুইচ এক্সট্রাক্ট হিট ফ্রম এ কোল্ড বডি অ্যান্ড ডেলিভার ইট টু হট বডি। তাহলে এই রেফ্রিজারেন্ট হচ্ছে একটা পদার্থ, যে পদার্থটা ঠান্ডা বস্তু থেকে হিট নিয়ে গরম বস্তু থেকে হিট ছেড়ে দেয়। আর হিট পাম্প হচ্ছে একটা মেশিন, যে মেশিনটা ঠান্ডা বস্তু থেকে হিট নিয়ে গরম বস্তু থেকে হিট ছাড়ে। তার মানে হিট ট্রান্সফার করতে গেলে কোনো মেশিন দরকার হবে, সেই মেশিনটাই হচ্ছে হিট পাম্প। ঠিক আছে, এখন আসি ওই যে যে প্রশ্নটা করলেন, রেফ্রিজারেন্ট একটা পদার্থ, কি পদার্থ তাহলে এইটা? ঠিক আছে, রেফ্রিজারেন্ট হিসেবে আমরা যে কোনো সাবস্টেন্স ইউজ করতে পারি যেটা টেম্পারেচার আমরা এই অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার থেকে নিচে থাকে সেটা ব্যবহার করতে পারি। সেই হিসেবে অনেক সাবস্টেন্সকে আমরা রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে কি, এই ফ্রিজারের ক্ষেত্রে নেগেটিভ টেম্পারেচার, মানে বরফ জমাতে হবে। বরফ জমাতে গেলে অনেক বেশি কম টেম্পারেচার লো করতে হবে। এই জন্য ধরেন আমরা যে এলপিজি গ্যাস ব্যবহার করি বা ন্যাচারাল গ্যাস, এগুলো কিন্তু প্রচন্ড ঠান্ডা। কখনো যদি কোনো প্লান্টে যাওয়ার ইয়ে থাকে দেখবেন এটা লিকুইড অবস্থায় যখন থাকে, যদিও উড়ে যায় এগুলো, যেহেতু বয়লিং পয়েন্ট অনেক কম, যদি কোনোভাবে দেখার চান্স থাকে দেখবেন প্রচন্ড ঠান্ডা। এটা দিয়ে আমরা ফ্রিজ চালাতে পারি, কিন্তু ঠান্ডা হবে খাবার দ্রব্য, কিন্তু বরফ হবে না। তো এই জন্য মেনলি কমার্শিয়ালি আমরা 4 ধরনের রেফ্রিজারেন্ট ইউজ করি। কি কি? ফ্রেয়ন, ক্লোরোফ্লোরোকার্বন, আমরা যেটার নাম শুনছি সিএফসি, সিএফসি। এরপরে আছে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া। এই 4টা রেফ্রিজারেন্ট বা পদার্থ আমরা সাধারণত ফ্রিজে বা এসিতে বা রেফ্রিজারেশন সিস্টেমে ব্যবহার করে থাকি। কি কি বললাম? সিএফসি বা কার্বন, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। কেন এগুলোকে আমরা রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করি? সেটা কিছু প্রপার্টি আছে। একটা ভালো রেফ্রিজারেন্টের কি প্রপার্টি থাকতে হয়?
আচ্ছা, শেয়ার স্ক্রিনে আমি কি কি বললাম, এই যে রেফ্রিজারেশন কাকে বলে এটা পড়ছি, আর হিট পাম্প, এই যে ডিফাইন দ্য টার্ম রেফ্রিজারেশন, কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, টন অফ রেফ্রিজারেশন আর হিট পাম্প। তাহলে দুইটা পড়ানো হয়েছে, এই কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স এটা এবং এটা বাকি আছে, এটা বলতেছি। এরপরে দেখেন স্টেট দা প্রপার্টি অফ এ গুড রেফ্রিজারেন্ট, একটা ভালো রেফ্রিজারেন্টের কি কি প্রপার্টি থাকতো এটা পড়া এসে তারপরে ওইগুলো এক্সপ্লেন করতেছে। তাহলে একটা ভালো রেফ্রিজারেন্টের হচ্ছে প্রপার্টি প্রথমে হতে হবে লো বয়লিং পয়েন্ট, যদি লো না হয় এবং নেগেটিভ হবে, সাধারণত সবসময় বয়লিং পয়েন্টটা নেগেটিভ হয়। নেগেটিভ না হলে সে অন্য বস্তু থেকে হিট নিতে পারবে না, বা হিট আদান প্রদান করতে পারবে না, বা হিট ছাড়তে পারবে না। এই জন্য লো বয়লিং পয়েন্ট হতে হবে। তার মানে এই যে আমরা যত চারটা রেফ্রিজারেন্ট হাই ক্রিটিক্যাল টেম্পারেচার মানে হচ্ছে আমরা দেখছি যেমন পানির আদর্শ তাপমাত্রা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রিকে কেন আদর্শ তাপমাত্রা বলা হয়? কারণ এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পানি ওই যে বানানোর সময় বরফ আকারেও থাকতে পারে, লিকুইড ওয়াটার পানি আকারেও থাকতে পারে, আবার আইস হিসাবে এই বাষ্প হিসাবেও থাকতে পারে। আর ক্রিটিক্যাল টেম্পারেচার সর্বোচ্চ যে টেম্পারেচারে পরে সে আর কখনো ফেজ চেঞ্জ করতে পারবে না, কারণ এই তিনটা অবস্থায় আর ফিরে আসতে পারবে না, একটা অবস্থায় থাকবে, মানে বায়বীয় অবস্থায় থাকবে। এই জন্য ওয়াটারের ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 373 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 373 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা উপরে যদি পানি চলে যায় তাহলে সে সবসময় তখন জলীয় বাষ্প থাকবে, আর কখনোই মানে লিকুইড অবস্থায় আসতে পারবে না বা আইসও হতে পারবে না। এই জন্য এটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। এখন আমাদের এই যে রেফ্রিজারেন্ট গুলো ইউজ করি, এই পুরো কখনো লিকুইড অবস্থায় থাকে, কখনো গ্যাসিয়াস অবস্থায় থাকে, মানে বায়বীয় অবস্থায় থাকে। তাহলে এটা যদি সবসময় বায়বীয় অবস্থায় থাকে তাহলে আমরা এখান থেকে হিট নিতেও পারবো না, বাঁচাতেও পারবো না। এই জন্য ক্রিটিক্যাল টেম্পারেচারটা হতে হবে হাই, তার মানে তার উপরে কখনো উঠবে না, নিচেই থাকবে টেম্পারেচার। এরপরে হতে হবে 2 নম্বর হলো, 3 নম্বর হচ্ছে লো স্পেসিফিক ভলিউম। এমন সাবস্টেন্স ইউজ করতে হবে যার ভলিউমটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় কম হয়। আমরা এমন একটা সাবস্টেন্স ইউজ করলাম যেটার স্পেসিফিক ভলিউম অনেক বেশি, তাহলে যখন আমরা গ্যাস হয়ে যাবে তখন তাহলে ফ্রিজের সাইজ বা এসি সাইজ অনেক বড় হয়ে যাবে। এই জন্য বলতে হবে থাকতে হবে কি লো স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক ভলিউমটা কম হতে হবে। লিকুইড অবস্থায় থাকলে তো কম থাকবে, গ্যাসের অবস্থায় থাকলেও যাতে কম থাকে। তারপরে গুড হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি, মানে যদি সে হিট গ্রহণ করে, যদি না ছাড়ে, আবার ছেড়ে দিলে আবার গ্রহণ করতে পারে না, এটা থাকলে হবে না। তার মানে সে ঠিক মতো হিটের আদান প্রদান করতে পারে, সেই ধরনের প্রপার্টিও থাকতে হবে রেফ্রিজারেন্টের। তারপরে সবসময় কম হতে হবে। 5 নম্বর হচ্ছে দামে কম হতে হবে, সস্তা হবে, লো কস্ট হতে হবে। তারপর হচ্ছে নন করোসিভ টু মেটাল অ্যান্ড হিউম্যান বিং, মানুষকেও ক্ষয় করতে পারবে না বা মেটালকেও ক্ষয় করতে পারবে না। এমন রেফ্রিজারেন্ট ইউজ করলে, ধরেন কপারের টিউবের মধ্যে দিয়ে, আমি একটু পরে ফিগার দেখাবো, কপারের টিউবের মধ্যে দিয়েই এটা সবসময় চলাচল করে। তাহলে এই কপারের টিউব যদি ছিদ্র করে বের হয়ে যায় তাহলে হচ্ছে তো সব গ্যাস বের হয়ে যায়, আমাদের ফ্রিজ কাজ করবে না। এবং এগুলো দিয়ে একটু মেটালকেও ক্ষয় করতে পারবে না এবং মানুষকেও ক্ষয় করতে পারবে না। এরপর হচ্ছে নন টক্সিস হতে হবে, মানে বিষাক্ত হওয়া যাবে না। 7 নম্বর হচ্ছে নন টক্সিস। কিন্তু আমি যে চারটা জিনিসের নাম বললাম, ফ্রেয়ন বা সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে বললাম অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, সালফার, এই চারটাই হচ্ছে খুবই বিষাক্ত পদার্থ। তারপরেও এর অন্য সবগুলো প্রপার্টি যেহেতু স্যাটিসফাই করে, এই জন্য এই চারটা সাবস্টেন্সকে আমরা কমার্শিয়ালি রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করি। কারণ আমরা পৃথিবীতে 100% পারফেক্ট বলে কোনো কিছু নাই, মানে অ্যাডভান্টেজ বলে 100% অ্যাডভান্টেজ, কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই এমন কোনো কিছু নাই, বা সম্পূর্ণ ডিসঅ্যাডভান্টেজ কোনো অ্যাডভান্টেজ নেই এমন কিছু নাই। আমরা যখন দেখি সাধারণত অ্যাডভান্টেজ যখন বেশি থাকে, ডিসঅ্যাডভান্টেজ যদি কম থাকে, সেই গুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ব্যবহার করি। তো এই রেফ্রিজারেন্টের ক্ষেত্রে সব প্রপার্টি গুলো সব মিলে গেছে। নো টক্সিস, বিষাক্ত হওয়া যাবে না, সেটা শুধু স্যাটিসফাই করে না, কারণ এই সবগুলো হচ্ছে বিষাক্ত। তো সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন একসময় ফ্রিজে ইউজ করা হতো, কিন্তু এখন সবাই বলে আসলে এখন সব হাইব্রিড মোডে চলে গেছে। কারণ এই কিয়োটো প্রোটোকল, বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে এন্ট্রপি বেড়ে যাচ্ছে, এইসব কারণে আমরা ক্লোরোফ্লোরোকার্বন না ব্যবহার করে সিএফসি ব্যবহার করি। ঠিক আছে? অথবা আরো পরে এসে এই সিএফসিও দেখা যাচ্ছে ওজোন লেয়ার ক্ষয় কম করতেছে, কিন্তু টেম্পারেচার বাড়ায় দিচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই জন্য এখন ব্যবহার করা হচ্ছে এইচএফসি। সিএফসি নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, না হলে এইচএফসি, মানে হচ্ছে ফ্লোরিন থাকবে আর ক্লোরিন বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন আরো চলে আসে এইচএফও। এভাবে পুরো চেঞ্জ হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এবং গ্রিন হাউস ইফেক্টের কারণে। তো আমরা বেসিক্যালি যদি মেকানিক্যাল সিস্টেম চিন্তা করি, এই সিএফসি কার্বনটাই সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে আমাদের রেফ্রিজারেশন সিস্টেম অনুযায়ী। কিন্তু এখন যেহেতু গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, এইসব পরিবেশ দূষণের কারণে আমরা এগুলো বাদ দিয়ে এখন মডিফাইড করে বলছি এইচসিএফসি বা এইচএফসি অথবা এইচএফও, এইভাবে আমরা বিভিন্ন ধরনের রেফ্রিজারেন্ট ইউজ করি। ক্লিয়ার? তাহলে ওই প্রশ্নটা শেষ হলো। এখন আসে হচ্ছে এই
এই ক্লোরোফ্লোরোকার্বন বা ফ্রেয়নের বয়লিং পয়েন্ট হচ্ছে -30.5 ডিগ্রি সেন্টিগ্রেড, বা কোনো কোনো বইতে আছে 30.30 ডিগ্রি সেন্টিগ্রেডও দেওয়া আছে। এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, মানে এই যে আমাদের যে বায়ুমণ্ডলীয় চাপ আছে, এই বায়ুমণ্ডলীয় চাপে এগুলোর বয়লিং পয়েন্ট হচ্ছে -30 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই অবস্থায় রাখলে ও সবসময় গ্যাসীয় অবস্থায় থাকবে, লিকুইড অবস্থায় পাবো না। কিন্তু আমরা যখন ফ্রিজ বা এসিতে গ্যাস চাষ করি, বলি গ্যাস চাষ করছে, আসলে কিন্তু ওখানে লিকুইডটাই ওর ভিতরে ঢুকানো হয়। লিকুইডটা কোনো কোনো জায়গায় সাইকেলের মধ্যে গ্যাসেস অবস্থায় হয়, কখনো আবার কনডেন্স হয়ে লিকুইডে পরিণত হয়। এরপরে আসে হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট আরো কম, এ হচ্ছে -33.3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এই 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে। তাহলে এটা আরো বেশি ঠান্ডা করতে পারে। সালফার ডাইঅক্সাইডের একটু কম টেম্পারেচার, সেটা হচ্ছে -10.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 10.5। আর সবচেয়ে কম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের বয়লিং পয়েন্ট হচ্ছে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে -78.3 ডিগ্রি। মানে এটা সবচেয়ে ভালো রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করে, কিন্তু আমরা সাধারণত এটা এই ডোমেস্টিক পারপাজে ব্যবহার করি না। ডোমেস্টিক পারপাজে যে আমরা মানে বাসা বাড়িতে আমরা যে ফ্রিজ এবং এসি ব্যবহার করি, সেখানে আমরা এই ফ্রেয়নটা ইউজ করি, বা সিএফসিটা ইউজ করি, বা এই সিএফসি ব্যবহার করি। এখন যেহেতু হাইব্রিড চলে আসছে, এই হাইব্রিড রেফ্রিজারেন্টটা ইউজ করি। অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড ব্যবহার করি না, কারণ এগুলোর তুলনায় এগুলো আরো বেশি বিষাক্ত। কোনো কারণে অ্যামোনিয়া সবচেয়ে সস্তা, কিন্তু অ্যামোনিয়া সাধারণত ব্যবহার করা হয় কমার্শিয়াল পারপাসে, যেমন হচ্ছে আহ, কি বলবো, আইস ফ্যাক্টরি, কোল্ড স্টোরেজ, এইগুলোতে সাধারণত ব্যবহার করা হয় অ্যামোনিয়া। কারণ অ্যামোনিয়া প্রচন্ড বিষাক্ত। কারণ রুমের মধ্যে যদি অ্যামোনিয়া গ্যাস লিক করে, ধরেন ফ্রিজের লিক করলে সমস্যা নেই, কারণ ফ্রিজ তো থাকে যেখানে মানুষ ঘুমায় না সেরকম জায়গায়, কিন্তু এসি ব্যবহার করে তো বেডরুমে মানুষ। তাহলে এবং বেডরুমটা কি করা হয়, ফ্রিজ ব্যবহার করলে কিন্তু দরজা জানালা রাখা হয়, কিন্তু এসি ব্যবহার করলে কি দরজা জানালা পুরো বন্ধ করে রাখা হয়। এই জন্য এই দরজা জানালা বন্ধ করে রেখে যদি অ্যামোনিয়া গ্যাস দিয়ে আমরা যদি এসি চালাইতাম, তাহলে কোনো কারণে লিক হলে মানুষ আর ঘুমায় থাকলে, ঘুমায় পড়ে যাওয়ার পরে যদি এই গ্যাস লিক হতো, তাহলে মানুষ আর টের পেতো না, আর ঘুম থেকে চিরকাল আর ওঠার চান্স থাকবে না, চিরকালের জন্য ঘুমায় যেত। মানে এত বিষাক্ত। এই জন্য ডোমেস্টিক পারপাসে আমরা অ্যামোনিয়া ব্যবহার করি না। এখন প্রশ্ন হলো, তাহলে কেন এই যে আইস ফ্যাক্টরি বা কোল্ড স্টোরেজ, এখানে মানুষ থাকে না, সাধারণত কোল্ড স্টোরেজে আমরা ফলমূল, খাদ্যদ্রব্য, মাছ মাংস এগুলো স্টোরেজ করি। আইস ফ্যাক্টরিও তাই, বা বিভিন্ন ফিশ মিট প্রসেসিং ফ্যাক্টরিতেও এখানে মানুষ থাকে না। আর এটা তো অনেক বড়, রুম তো ছোট ছোট। এই আইস ফ্যাক্টরি, কোল্ড স্টোরেজ এগুলো অনেক বড়। এই কারণে এগুলো লিক হলেও বাতাসে মিশে গেলেও ডাইলিউট হয়ে যাবে। ডাইলিউট হয়ে গেলে মানে পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে গেলে তখন তেমন ক্ষতি করবে না। এই জন্য অ্যামোনিয়াটা সাধারণত ওই কোল্ড স্টোরেজ, আইস ফ্যাক্টরি এগুলোতে ব্যবহার করা হয়। আর সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো ব্যবহার করা হয় সাধারণত মেডিকেল এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। আমরা জানি হচ্ছে ভাইরাসকে মারা হয় ভাইরাস দিয়ে, ব্যাকটেরিয়াকে মারা হয় ব্যাকটেরিয়া। ভাইরাস গরমকালে, যে গরমকালে আমাদের ধরনের বিভিন্ন ধরনের ডিসেন্ট্রি, তারপরে ডিহাইড্রেশন, বিভিন্ন ধরনের বা স্কিন ডিজিজ গুলো বেশি হয়। শীতকালে এগুলো কম হয়। শীতকালে হয় কি, ভাইরাসের অ্যাটাক হয়, তখন বিভিন্ন ধরনের জ্বর সিমটম হিসেবে জ্বর আমরা পাই। ঠান্ডা লাগলে ভাইরাস অ্যাটাক করে, গরম থাকলে ব্যাকটেরিয়া অ্যাটাক করে। এই জন্য এই ভাইরাস ও ব্যাকটেরিয়াকে কিল করার জন্য ওষুধ ফ্যাক্টরিতে বা মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এগুলোকে তো স্টোরেজ করতে হবে। এই জন্য এই যেসব ফ্রিজ গুলো ইউজ করি, কোনো সময় কম টেম্পারেচার লাগে, কোনো সময় বেশি টেম্পারেচার লাগে। যদি বেশি নিচের টেম্পারেচার লাগে, তখন আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি। যদি কম টেম্পারেচার লাগে, তখন সালফার ডাইঅক্সাইড ব্যবহার করি। কারণ সালফার ডাইঅক্সাইডের বয়লিং পয়েন্ট হচ্ছে -10.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কার্বন ডাইঅক্সাইডের বয়লিং পয়েন্ট হচ্ছে -78.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য এই যে এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে আমরা যখন করোনার টিকা আসলো, আমরা বেশি টিকা পাইছি, আমরা 95% টিকাই আমরা ফ্রি পাইছি। এই ফ্রি টিকাগুলো, অ্যাস্ট্রাজেনেকা বা অন্য টিকাগুলো আমরা নর্মাল যে ফ্রিজ গুলো আছে, সেই ফ্রিজ গুলোতেই আমরা স্টোরেজ করে রাখতে পারতাম। কিন্তু ফাইজারের টিকাগুলো সাধারণত এগুলো হচ্ছে -7-8 ডিগ্রিতে না রাখলে এটা নষ্ট হয়ে যেত, টিকার গুণাগুণ। এই জন্য এই টিকাগুলো রাখার জন্য আমাদের কোনো ফ্রিজ ছিল না। তখন এই টিকা তো ফ্রি পাইছি, সাথে হচ্ছে এই টিকা রাখার জন্য ফ্রিজ গুলো ইউনিসেফ আমাদেরকে টিকাগুলো ফ্রি দিছে, হচ্ছে হলো WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর ইউনিসেফ দিছে আমাদেরকে এই ফ্রিজ গুলো। ইউনিসেফের কারণে আমরা এই ফ্রিজ গুলো ফ্রি পাইছিলাম, ঠিক আছে। এই ফ্রিজ যেখানে ছিল না, সেখানে কিন্তু ফাইজারের টিকাগুলো দেওয়া হতো না। এই জন্য ফাইজারের টিকাগুলো সব জায়গায় পাওয়া যেত না, ঠিক আছে। তাহলে এখন আমরা এই 4টা সংজ্ঞা দেখলাম, সাথে
একটা ভালো রেফ্রিজারেন্টে কি কি প্রপার্টি থাকতে হবে, কি কি রেফ্রিজারেন্ট আমরা ইউজ করি, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন না থাকলে তাহলে আমরা কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স এবং টন অফ রেফ্রিজারেন্ট যেটা বাকি ছিল এটা পড়বো, দেখবো এটা। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এখন আসে হচ্ছে কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স এবং টন অফ রেফ্রিজারেশন। আগে আসে টন অফ রেফ্রিজারেশন। টন হচ্ছে এই যে আমি এখানে লিখছি দেখেন, টিওএন হচ্ছে এটা ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশটা উচ্চারণ করে টিওএন, আর আমেরিকান উচ্চারণ করে টিওএনএনই। আমার যেখানে ওয়ার্ডটা যেহেতু ব্রিটিশ দিয়ে ইয়ে করা, স্পেলটি করা, এই জন্য এটা লাল কালি আসছে, এটাতে আসে নাই। এখন 1 টন সমান কত কেজি? 1 টন সমান 1000 কেজি, তাই না? তাহলে আমরা সাধারণত এসি কিনে হচ্ছে টনে, 1 টন, 2 টন, 1.5 টন, 4 টন, এইভাবে এসি কিনে। কিন্তু ফ্রিজ কেনার সময় কিনে আমরা সিএফটি লিটার। ধরুন 20 বছর আগে সিএফটি মানে সিএফটি হচ্ছে এফপিএস ব্রিটিশ ইউনিট, আর এখন আমরা সারা সব জায়গায় ইউজ করি আমেরিকান ইউনিট বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট, এসআই ইউনিট। এসআই ইউনিটে আমরা এখন লিটারে কিনি, আর আগে কিনতাম হচ্ছে সিএফটি। মানে বাংলাদেশে ফ্রিজ আসছে 60-70 বছর আগে বা তারও বেশি আগে, কিন্তু এসি গেল সাধারণত আসছে এই 30-40 বছর আগে। তার মানে আগে যখন যেহেতু মানুষ অত টেকনিক্যাল নলেজ ছিল না, নলেজ না থাকার কারণে এই টন বললে মনে করবে এই ফ্রিজের ভার এত, ওয়েট এত। তো এই কারণে তখন কমার্শিয়াল ইউনিট হিসেবে চালু হয়েছিল কি সিএফটি অথবা লিটার। সিএফটি মানে হচ্ছে কিউবিক ফিট, ফিটের কিউব, এই যে এখানে লিখছে সিএফটি মানে হচ্ছে ফিটের কিউব, আর লিটার হচ্ছে 1 লিটার সমান 1000 সিসি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটারের কিউব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ফিটের কিউব বা সেন্টিমিটারের কিউব মানে হচ্ছে আয়তনের একক। তার মানে মানুষ যেহেতু আগে টেকনিক্যালি এত সাউন্ড ছিল না, এত ভালো জানতো না, এই জন্য একটা ফ্রিজের সাইজ কতটুকু, এটা কি পরিমাণ খাবার টাবার এখানে সংরক্ষণ করা যাবে, এই জন্য কমার্শিয়াল ভাবে এর ইউনিট ছিল হচ্ছে ফ্রিজের, বলা হতো সিএফটি বা এখন বলা হয় লিটার। আসলে ফ্রিজ এবং এসি দুইটারই হচ্ছে মেকানিক্যাল ইউনিট হচ্ছে টন অফ রেফ্রিজারেশন। ঠিক আছে, দুইটারই ইউনিট হচ্ছে টন অফ রেফ্রিজারেশন। তাহলে এখন আসি এই ফ্রিজ বা এসির মেকানিক্যাল ইউনিট যে টন অফ রেফ্রিজারেশন সেটা কাকে বলে। তাহলে যেহেতু টনের সাথে 1000 কেজি সম্পর্ক, সেই জন্য 1000 কেজি বরফ 24 ঘন্টায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের পানিতে কনভার্ট হতে বা মেল্ট হতে যে পরিমাণ হিট অ্যাবজর্ব বা রিলিজ করে সেটাকে বলি আমরা টন অফ রেফ্রিজারেশন। তাহলে 1000 কেজি আইস 24 ঘন্টায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের বরফে পরিণত হতে যে এই পানিতে পরিণত হতে, বরফ থেকে পানিতে পরিণত হতে যে পরিমাণ হিট রিলিজ করে বা অ্যাবজর্ব করে, গ্রহণও করতে পারে, ছাড়তেও পারে, একই কথা। যদি বরফ থেকে পানিতে হয় তাহলে রিলিজ করে, আর ওটা হচ্ছে অ্যাবজর্ব করবে। তাহলে যেটা হচ্ছে বলা হয় টন অফ রেফ্রিজারেশন। যেহেতু 1000 কেজির সাথে সম্পর্ক, এই জন্য এর নাম হচ্ছে টন অফ রেফ্রিজারেশন। তাহলে 1 টন অফ রেফ্রিজারেশন সমান যদি মেকানিক্যাল ইউনিট আমরা চিন্তা করি, তাহলে হিটের ঠান্ডা হচ্ছে বা গরম হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হিটের ইউনিট। হিটের ইউনিট আমরা জানি হচ্ছে জুল। তাহলে এই কিলো জুল 210 কিলো জুল পার মিনিট। এই মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে করি তাহলে 60 দিয়ে যদি ভাগ করি কিলো জুল পার সেকেন্ড। কিলো জুল পার সেকেন্ড মানে জুল পার সেকেন্ডকে আবার বলা হয় হচ্ছে ওয়াট। তাহলে এটাকে ভাগ করলে 3.5 কিলো জুল পার সেকেন্ড, এটা হচ্ছে মেকানিক্যাল ইউনিট বা হিটের ইউনিট। আর এই 3.5 এটা হচ্ছে মেকানিক্যাল ইউনিট, 3.5 কিলো জুল পার সেকেন্ড। আর জুল পার সেকেন্ডকে আমরা আবার ওয়াট বলি, সে কিলো ওয়াটে চলে আসলো। তার মানে 1 টন এসি সমান সমান 1 ঘন্টা যদি চলে, তার মানে 3.5 কিলোওয়াট বা 3500 ওয়াট ইলেকট্রিসিটি বিল আসবে। তার মানে 1 কিলোওয়াটের বিল যদি 5 টাকা করে হয়, তাহলে 1 ঘন্টা যদি একটা এসি চলে তাহলে হচ্ছে 17.5 টাকা বিল আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে টন অফ রেফ্রিজারেশন, হচ্ছে রেফ্রিজারেশন ইউনিট এবং এয়ার কন্ডিশনিং ইউনিটের ইউনিট। তাহলে 1 টন আইস 24 ঘন্টায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বরফে পরিণত হতে গেলে বা মেল্ট হতে গেলে, এই বরফ থেকে পানিতে হতে গেলে, ভুল বলতেছি, 1000 কেজি আইস 24 ঘন্টায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটারে কনভার্ট হতে বা মেল্ট হতে যে পরিমাণ হিট রিলিজ বা অ্যাবজর্ব করে সেটাকে বলা হয় টন অফ রেফ্রিজারেশন। এবং এই টন অফ রেফ্রিজারেশন সমান মেকানিক্যাল ইউনিট হচ্ছে 210 কিলো জুল পার মিনিট, আর ইলেকট্রিক্যাল ইউনিট হচ্ছে সেম জিনিসই 3500 ওয়াট বা 3.5 কিলোওয়াট। এখন আসে হচ্ছে কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এফিসিয়েন্সি সমান সমান আমরা জানি আউটপুট বাই ইনপুট। এই কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা সিওপি সংক্ষেপে বলে সিওপি, আর এফিসিয়েন্সিকে সংক্ষেপে ইটা দ্বারা প্রকাশ করা হয়, এই যে এর মতো উল্টা এর মতো
এটা বলা হয় ইটা। এই দুটো হচ্ছে আউটপুট বাই ইনপুট। ইঞ্জিনের ক্ষেত্রে বা গ্যাস টারবাইন এটা পড়ানো হয়নি, এইগুলোর ক্ষেত্রে আমরা আউটপুট হিসেবে কাজ পাই আর ইনপুট হিসেবে পাই আমরা হচ্ছে হিট। তাহলে এটা হচ্ছে ইফিসিয়েন্সির ক্ষেত্রে আউটপুট হচ্ছে হিট, আউটপুট হচ্ছে ওয়ার্ক, আর ইনপুট হচ্ছে তাপ দিয়ে আমরা কাজ পাই। মেশিনের মধ্যে আমরা তাপ দিই, তাপ দিয়ে ওখান থেকে মেকানিক্যাল ওয়ার্ক পাই। এই জন্য আউটপুট হিসেবে ওয়ার্ক, ইনপুট হিসেবে হিট। তাহলে ইফিসিয়েন্সি হচ্ছে ওয়ার্ক বাই হিট। আর কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স ওটাও আউটপুট বাই ইনপুট, ফ্রিজ বাই এসিতে আমরা হিটের আদান প্রদান পাই, মানে ঠান্ডা করে, তার মানে হিটের আদান প্রদান হচ্ছে, তাপের আদান প্রদান হচ্ছে, এই জন্য আউটপুট হিসেবে পাচ্ছি আমরা হিট। আর সাপ্লাই দেয় হচ্ছে ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। ইলেকট্রিক্যাল ওয়ার্ক আর মেকানিক্যাল ওয়ার্ক আমরা তো একই দেখলাম। এই যে এই জন্য আমরা সাপ্লাই দিচ্ছি ওয়ার্ক ইলেকট্রিসিটির মাধ্যমে, ইলেকট্রিসিটি কনভার্ট হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্কটা তখন আউটপুট হিসেবে আমরা হিটের ইফেক্ট পাচ্ছি। এই জন্য কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স হচ্ছে কিউ বাই ডাব্লিউ, তার মানে হিট বাই ওয়ার্ক। তাহলে কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ হিট আউটপুট টু দ্য ওয়ার্ক ইনপুট। তার মানে ইফিসিয়েন্সি উল্টাটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স। কারণ কি, ওই যে আমরা হিটের ক্ষেত্রে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে হিট যায় সম্প্রসারণে, কিন্তু ফ্রিজের সংজ্ঞার ক্ষেত্রে বা হিট পাম্পের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলছিলাম লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার, মানে এটা একটা অপোজিট বলে এটা সংজ্ঞাটাও ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাও উল্টা পুরোটা। আগে ইফিসিয়েন্সি হচ্ছে ডাব্লিউ বাই কিউ, আর এটা হচ্ছে কিউ বাই ডাব্লিউ। আমরা ইঞ্জিন বা টারবাইনের ক্ষেত্রে যে পরিমাণ হিট ইনপুট দিই তার থেকে কম কাজ পাই, এই জন্য এটার ভ্যালু সবসময় একের নিচে হবে, ম্যাক্সিমাম হতে মানে 100% হতে পারে। আর কোফিসিয়েন্ট অফ পারফরমেন্সের ভ্যালু সবসময়, কারণ আমরা যে পরিমাণ ওয়ার্ক দেই তার থেকে বেশি হিটের ইফেক্ট পাই, এই জন্য এর ভ্যালু সবসময় একের থেকে বেশি হবে। তাহলে আমি 8-এর এ এবং বি দুইটা কমপ্লিট, সি এবং ডি। আচ্ছা, ডি নাম্বারটা বাদ দিয়ে দেন, যেহেতু আপনাদের এখানে 3-4টা ব্রড করছে না, 8-এর ডি পড়তে হবে না, আমি বলে দিব, কিন্তু আপনাদেরকে 8-এর ডি পড়া লাগবে না, ঠিক আছে? 8-এর সিটা পড়লেই হবে, কিন্তু আমি দুইটাই এখন বুঝাই দিব। তাহলে ডিসক্রাইব দ্য মেকানিজম অফ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম উইথ নেট ডায়াগ্রাম, মানে ছবি আঁকতে হবে, ওই যে ইঞ্জিনে যেমন দেখাইছিলাম, বয়লারে যেমন দেখাইছিলাম, ছবি আঁকতে হবে, তার সাথে এগুলো বর্ণনা দিতে হবে, ঠিক একইভাবে ডিসক্রাইব দ্য ভেপার অ্যাবজর্পশন। তাহলে এখন আসি রেফ্রিজারেশন সিস্টেম কত প্রকার এবং কি কি, তারপরে এই দুটার ওয়ার্কিং প্রিন্সিপাল পড়বো আমরা। রেফ্রিজারেশন সিস্টেম সাধারণত বেসিক্যালি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এয়ার রেফ্রিজারেশন সিস্টেম আর একটা হচ্ছে ভেপার রেফ্রিজারেশন সিস্টেম। এয়ার রেফ্রিজারেশন সিস্টেম আগে আবিষ্কার হয়েছে, কিন্তু এটা দিয়ে বেশি ঠান্ডা হয় না, এই জন্য এটা এখন আর তৈরি হয় না, এখন সবকিছু সব হচ্ছে ভেপার রেফ্রিজারেশন সিস্টেম। তাহলে রেফ্রিজারেশন সিস্টেম বেসিক্যালি দুই প্রকার, হচ্ছে এয়ার রেফ্রিজারেশন সিস্টেম আর হচ্ছে ভেপার রেফ্রিজারেশন সিস্টেম। তা এয়ার রেফ্রিজারেশন সিস্টেম যেহেতু ব্যবহার করা হয়, এটা আমাদের সিলেবাসে নাই, আমরা পড়বো হচ্ছে ভেপার রেফ্রিজারেশন সিস্টেম। এই ভেপার রেফ্রিজারেশন সিস্টেম আবার দুই প্রকার, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম আবার ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। এখন রেফ্রিজারেশন সিস্টেম যখন আবিষ্কার হয়েছে তখন প্রথম দিকে ইলেকট্রিসিটি ছিল না, তার মানে ইলেকট্রিসিটি না থাকলে আমাদের ফ্রিজ চলে। তাই এটা তো আপনারা কখনো জানতেন যে ইলেকট্রিসিটি ছাড়া ফ্রিজ চলবে, কিভাবে চলবে, আমি সেই ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ানোর সময় এটা বলবো। এখন হচ্ছে ইলেকট্রিসিটি যদি থাকে তাহলে তখন আমরা ব্যবহার করি হচ্ছে ভেপার কম্প্রেশন, আর যদি ইলেকট্রিসিটি না থাকে তখন আমরা ব্যবহার করি ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। ক্লিয়ার? তাহলে রেফ্রিজারেশন সিস্টেম কাকে বলে, কত প্রকার, কি কি, এটা বললাম। এখন হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। তাহলে ইলেকট্রিসিটি থাকলে আমরা ভেপার কম্প্রেশন, ইলেকট্রিসিটি না থাকলে আমরা ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করি। এটা হচ্ছে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। একটা রেফ্রিজারেশন সিস্টেমের মেইন হচ্ছে 5টা কম্পোনেন্ট। এই অংশটাকে বলা হয় ইভাপোরেটর, যেখানে আমরা খাদ্যদ্রব্য রাখি, মানে যদি নরমাল এবং ডিপ থাকে, এই ইভাপোরেশন সেকশন শুধু উপরে যদি ডিপ থাকে সেই উপরে, আবার নিচেও থাকতে পারে, যে এখানে ডিপ থাকবে সেই সেকশনটাকে বলি আমরা ইভাপোরেটর সেকশন। আর নর্মাল যে সেকশনটা, সেই সেকশনে কিন্তু কোনো রেফ্রিজারেশন ইফেক্ট তৈরি হয় না, ওই ডিপের থেকে ছোট ছোট ফ্যানের মাধ্যমে দেখবেন নিচে একটা ছিদ্র আছে বা ওই ভেন্টিলেশন আছে, ওইখান থেকে জাস্ট ঠান্ডা বাতাসটা আসে নিচের দিকে, এইভাবে ঠান্ডা করে। কারণ নিচে তো আর বরফ জমানোর দরকার হয় না, খাদ্যদ্রব্যকে যাতে ঠান্ডা রাখলে ভালো থাকে, এই জন্য এখানে রেফ্রিজারেশন ইফেক্ট দরকার হয় না, কিন্তু ঠান্ডা করার জন্য কি ফ্যান মাধ্যমে চলে হচ্ছে ডিপ সেকশনটা। তাহলে এখানে আমরা মেনলি খাদ্যদ্রব্য সংরক্ষণ করি। এরপরে এই যে বাল্বের মতো যেটা দেখাচ্ছে এটাকে বলা হয় কম্প্রেসর। এরপরে আবার এই যে কয়েলের মতো, এটা হচ্ছে কন্ডেন্সার বা অ্যাকুমুলেটর। এইখানে ওই যে রেফ্রিজারেন্ট এখানে হয়, এই যে রেফ্রিজারেন্ট একটু আগে নাম বললাম, ফ্রেওন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। আমরা যেহেতু ফ্রিজের ক্ষেত্রে, এবিসির ক্ষেত্রে
এই সিএফসি ভালভের কাজ হচ্ছে ওই যে রেফ্রিজারেন্টের টেম্পারেচারটা কমাই দিয়ে খাদ্য দ্রব্যের ওখানে সংরক্ষণ করে। আর এই যে যে এই পেছানো পেছানো যে পাইপ গুলো দেখছেন এইগুলো হচ্ছে কপারের টিউব বা কপারের পাইপ, এর মধ্যে দিয়েই এই যে রেফ্রিজারেন্ট বললাম ফ্রেয়নটা বা সিএফসিটা এর মধ্যে দিয়েই বা এই সিএফসিটা এর মধ্যে দিয়ে চলাচল করে, বস্তুকে ঠান্ডা করে। এখন কি রাখবেন আপনি? ধরেন একটা ফ্রিজের মধ্যে মাছ রাখলাম আমরা, যেহেতু ডিপের মধ্যে কথাটাই বলতেছি আমরা, নর্মাল তো জাস্ট বাতাস দিয়ে করা হয়। তাহলে এই ডিপের মধ্যে আমরা একটা মাছ রাখলাম, তো ধরেন আজকে টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে মাছটা আমরা যেটা রাখবো সেটা 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই ফ্রিজে আমরা ঢুকালাম। এখন ফ্রিজে একটা রেগুলেটর থাকে, কম দামি ফ্রিজ গুলোতে দেখবেন রেগুলেটর থাকে ডানে বামে বা 1 2 3 4 এরকম নাম্বার থাকে, এটা আমরা ডানে বামে অ্যাডজাস্ট করে টেম্পারেচারটা কন্ট্রোল করি। আর যেগুলো দামি ফ্রিজ ওগুলো একদম টেম্পারেচার শো করে কত, ওই দুইটা যদি একটু দামি হয় মিডিয়াম দাম হয় তাহলে হচ্ছে শুধু এই কম্পার্টমেন্টের মধ্যে যে টেম্পারেচারটা সেটা শো করে, রেফ্রিজারেন্টের টেম্পারেচারটা শো করে না। তাহলে কম্পার্টমেন্টের টেম্পারেচারটা শো করে, কম্পার্টমেন্টের টেম্পারেচার 1 2 3 4 5 এরকম ডিগ্রি সেন্টিগ্রেড রাখা যায়। আর যেটা আরো বেশি দামি সেখানে হচ্ছে রেফ্রিজারেন্টের টেম্পারেচারটাও শো করে, সেটা দেখবেন -16 বা -18 বা -15 এরকম রাখা হয়। আর কম্পার্টমেন্টের টেম্পারেচারটা, কারণ এইটা হচ্ছে এই কপারের মধ্যে যে কপারের টিউবের মধ্যে যে রেফ্রিজারেন্ট থাকে সেটার টেম্পারেচার হচ্ছে -15 16 বা 18। আর এই পুরো বক্সের মধ্যে যে টেম্পারেচার ফ্রিজের, যদি আমরা বলি ডিপের মধ্যে যে টেম্পারেচার সেটা হচ্ছে ওই 1 থেকে 5 ডিগ্রি এরকম মেনটেন করা হয়। সাধারণত ফ্রিজে যদি বিল মাইনাসও রাখতে পারেন আপনি, কিন্তু মাইনাস সাধারণত করা হয় না কারণ বিল অনেক বেশি আসবে। এই জন্য গরমকালের জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কম্পার্টমেন্ট থাকলে বরফও হবে, কারণ যেহেতু আমরা জানি 4 ডিগ্রিতেই বরফ জমা শুরু করে, এই জন্য 1 ডিগ্রি রাখলেও ডিপেরটাও নষ্ট হবে না গরমকালের ক্ষেত্রে। আর নর্মালেও যে বাতাস দিয়ে ঠান্ডা করে সেখানেও নষ্ট হবে না। আর শীতকালে যেহেতু একটু ঠান্ডা থাকে পরিবেশ, তখন 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার থাকে তাহলে ডিপও নষ্ট হবে না, নর্মালে তো নষ্ট হওয়ারও চান্স থাকবে না যেহেতু ঠান্ডা কাল। তো এই কারণে এইটা যদি মেনটেন করতে পারি গরমকালের জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর শীতকালের জন্য 2 ডিগ্রি, তাহলে ইলেকট্রিসিটি বিল সব থেকে কম আসবে। আরো কিছু উপায় আছে সেগুলো একটু পরে বলে দিব। তাহলে আমরা এই যে রেগুলেটর দিয়ে বা টেম্পারেচার যদি ডিজিটাল ডিসপ্লে থাকে সেই টেম্পারেচারটা কম্পার্টমেন্টের টেম্পারেচার সেট করলাম ধরেন 2 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 এ করতে পারলে সবসময় সব থেকে ভালো থাকবে যদি বেশি খাবার টাবার না রাখেন, গরমকালেও 2 ডিগ্রি রাখলে কোনো সমস্যা নেই যদি এক্সেস খাবার দাবার না রাখেন। তাহলে আমরা এখানে 2 ডিগ্রি সেট করে দিলাম রেফ্রিজারেন্টের টেম্পারেচার, আর মাছের টেম্পারেচার আছে 35 ডিগ্রি। তাহলে হিট কোন দিক থেকে যাবে, যেহেতু আমরা জানি পদার্থবিজ্ঞান আমাদেরকে বলছে বা ফিজিক্স আমাদেরকে বলছে হিট সবসময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার যাবে। তার মানে মাছের যেহেতু 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর এই কপারের টিউবের মধ্যে আছে হচ্ছে রেফ্রিজারেন্ট, ও টেম্পারেচার হচ্ছে 2 ডিগ্রি সেট করে দিচ্ছি আমরা। তাহলে 2 ডিগ্রিতে রেফ্রিজারেন্ট ঢুকছে এই কম্পার্টমেন্টের মধ্যে, এই পাইপের মধ্যে। আর মাছের টেম্পারেচার হচ্ছে 35, তাহলে হিট 35 থেকে 2 ডিগ্রি যাবে। মাছ যেহেতু হিট ছাড়বে, হিট ছেড়েও আস্তে আস্তে 35 34 33 এইভাবে নামতে থাকবে। তো আমি একটু বেশি করে নামাই কারণ দ্রুত শেষ করে দিব। তাহলে মাছের টেম্পারেচার ধরেন কমে গেল 35 থেকে 30 নেমে আসলো। আর রেফ্রিজারেন্ট যেহেতু হিট গ্রহণ করছে ও 2 ডিগ্রি ছিল, ওর টেম্পারেচার বেড়ে হয়ে গেল 10। কারণ কি দুইটা সমান হবে না, কারণ কি দুইটা একই সাবস্টেন্স না এবং আয়তনও এক না। যদি একই সাবস্টেন্স এবং একই আয়তন হতো তাহলে দুইটারই বাড়তো বা কমতো সেম টেম্পারেচার। তা মাছের টেম্পারেচার ধরেন কমে গেল হচ্ছে, এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলতেছি 5 ডিগ্রি কমে গেল, 5 ডিগ্রি কমে 30-এ চলে আসলো। আর ওই রেফ্রিজারেন্ট টেম্পারেচার 2-এ ঢুকছিল, যখন এখান থেকে বের হবে তখন সে 10-এ বের হয়ে গেল, 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এখানে যখন ঢুকবে তখন লিকুইড অবস্থায় ঢুকবে, এখান থেকে যখন বের হবে যেহেতু হিট গ্রহণ করছে সে বাষ্প আকারে কম্প্রেসারের মধ্যে চলে আসবে। এখন কম্প্রেসার করবে কি, এই বাষ্পটাকে চাপ দিয়ে প্রেসার বাড়ায় দিবে। আর আমরা জানি প্রেসার বাড়লে টেম্পারেচার বেড়ে যায়, কারণ প্রেসার এবং টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল, একটা একটা সমানুপাতিক। প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়বে আর প্রেসার কমলে টেম্পারেচার কমবে। ঠিক একইভাবে উল্টো হবে, যদি টেম্পারেচার বাড়ে প্রেসারও বেড়ে যাবে, টেম্পারেচার কমলে প্রেসার কমে যাবে। তাহলে এই কম্প্রেসার করবে কি, তখন আমার যেহেতু পরিবেশের টেম্পারেচার কত ধরছি 35 ডিগ্রি, এখানে 45 বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ায় দেওয়ার জন্য যতটুকু চাপ দেওয়ার দরকার কম্প্রেসার ঠিক ততটুকু চাপ দিবে। চাপ দিয়ে টেম্পারেচারটা ধরেন 50-এ বাড়ায় দিয়ে এই কন্ডেন্সারের মধ্যে আসবে। এই কন্ডেন্সারের মধ্যে যখন আসবে তখন হচ্ছে বাষ্প অবস্থায় আছে এবং তার টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আমাদের রুমের টেম্পারেচার আছে হচ্ছে 35 ডিগ্রি, তখন হিট আবার যাবে এই 35 ডিগ্রি থেকে, মানে 50 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দিকে। যেহেতু টেম্পারেচার বেশি হচ্ছে 50 ডিগ্রি আর 35 হচ্ছে কম, তাহলে হিট আমরা জানি হিটের ধর্মই হচ্ছে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যায়। সেজন্য সে নিচের দিকে টেম্পারেচার নেমে এসে সে হলো বাষ্প ছিল, সে আবার
লিকুইডে কনভার্ট হয়ে যাবে এবং টেম্পারেচারটা 35 এসে সেট হয়ে যাবে। কিন্তু 35 যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস, পুরোপুরি ভাবে সে কন্ডেন্স হতে পারবে না, পুরোপুরি ভাবে লিকুইড অবস্থায় আসবে না। এই জন্য রিসিভার বা অ্যাকাউন্ট যেটা, এখানে উপরের দিকে থাকবে গ্যাস আর নিচের দিকে থাকবে লিকুইড রেফ্রিজারেন্ট, ঠিক আছে, বা ফ্রেন। এখন আমরা গ্যাস যদি নেই তাহলে সে বেশি ঠান্ডা করতে পারবে না, এই জন্য এই পাইপটা দেখবেন এর নিচের দিকে ঢুকানো আছে। তার মানে লিকুইডটা নিবে, উপর থেকে গ্যাস নিবে না। গ্যাস নিলে সে বেশি কাজ করবে, ইলেকট্রিসিটি পড়বে বেশি, কিন্তু কাজ কম হবে। এই জন্য এই গ্যাসটাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে আবার লিকুইডে কনভার্ট হবে। এই জন্য আমরা এই লিকুইডটা আবার নিয়ে যাবো, নিয়ে এটা হচ্ছে এক্সপানশন ভালভ। এই এক্সপানশন ভালভের মধ্যে সে হচ্ছে ওই 2 ডিগ্রি যেটা আপনি সেট করছেন, এখন তো টেম্পারেচার আছে 35 ডিগ্রি, রুমের যে টেম্পারেচার এর থেকে তো আর বেশি কমাতে পারবে না। এই 35 ডিগ্রি থেকে 2 ডিগ্রি আনার জন্য যতটুকু প্রেশার কমানো দরকার, এক্সপানশন ভালভ সেই প্রেশারটা কমাই দিবে। কমাই দিয়ে আবার 2 ডিগ্রি দিল, 2 ডিগ্রি দিয়ে আবার এখানে 2 ডিগ্রি ঢুকলো। তখন রেফ্রিজারেন্টের টেম্পারেচার 2 ডিগ্রি, মাছের টেম্পারেচার 30। তাহলে মাছ আবার হিট ছেড়ে দিবে, দিয়ে ধরুন 25-এ নেমে আসলো, ও আবার বেড়ে 10 হলো। এইভাবে কন্টিনিউয়াস করতে করতে যখন মাছের টেম্পারেচার 2 হয়ে যাবে, তখন এই কম্প্রেসারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে তখন আবার ফ্রিজটা বন্ধ থাকলো। এখন আপনি যদি আবার ডোর ওপেন করেন, তাহলে কিছু ঠান্ডা বাতাস বেড়ে যাবে, গরম বাতাস। তখন দেখা যাচ্ছে কম্পার্টমেন্টের টেম্পারেচারটা 2 থাকলো না, বেড়ে 3-4 হয়ে গেল। তখন আবার কম্প্রেসার চালু হয়ে যাবে, চালু হয়ে আবার 2-এ নেমে আসলে তখন কম্প্রেসার বন্ধ হয়ে যাবে। এই জন্য ফ্রিজ সবসময় চলে না, কিছু সময় চলে, আবার কিছু সময় পরে বন্ধ। এসিও তাই, সবসময় চলে না, কিছু সময় চলে, কিছু সময় পরে বন্ধ হয়ে যায়। তাহলে এই জন্য আপনি যত ফ্রিজ খুলবেন, বন্ধ করবেন, তত হচ্ছে ঠান্ডা বাতাস বেড়ে যাবে, গরম বাতাস ঢুকবে। তখন যেহেতু আপনি যে টেম্পারেচার সেট করে রাখছেন তার থেকে বেড়ে যাবে, তখন কম্প্রেসার চালু হবে। কম্প্রেসার চালু হলে ইলেকট্রিসিটি কনজাম্পশন হবে। ঠিক একইভাবে আপনি যত বেশি খাবার দাবার রাখবেন, তত বেশি কম্প্রেসার চলবে। তাহলে এখানে আমরা ফিজিক্সের কোনো ভায়োলেশন হয়নি, দেখছি সবসময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে হিট গেছে। কিন্তু আমরা আসলে সংজ্ঞায় বলছি হচ্ছে রেফ্রিজারেশন এই যে, মানে হিট পাম্পের ক্ষেত্রে বসলে, হিট পাম্পে যে মেশিন হুইচ এক্সট্রাক্ট হিট ফ্রম এ কোল্ড বডি এন্ড ডেলিভারি টু এ হট বডি। ঠিক একইভাবে রেফ্রিজারেন্টের সংজ্ঞায় বসে আমরা, রেফ্রিজারেন্ট ইজ এ সাবস্টেন্স হুইচ এক্সট্রাক্ট হিট ফ্রম এ কোল্ড বডি এন্ড ডেলিভারি টু হট বডি। কিন্তু আমরা যদি ফিজিক্স দেখি, কি সেটা কিন্তু এখানে কোথাও লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট যায়নি। কিন্তু তাহলে কেন সংজ্ঞা পড়লাম? সংজ্ঞা এই কারণেই বলছি, সেটা এখন বলবো। এই রেফ্রিজারেন্টে যখন আমরা মাছটা ঢুকাইলাম, সেই মাছ ঢুকানোর সাথে সাথে ওর টেম্পারেচার তো 35 থাকে না, 1-2 ডিগ্রি কমে যায়, যেহেতু ভিতরের টেম্পারেচার ঠান্ডা আছে। তো ধরলাম কোনো কমলো না, মানে খুবই যদি কমও কমে, যদি ধরেন বাইরের টেম্পারেচার 35 আছে, মাছটা ঢোকানোর সাথে সাথে 34.999, এটা তো 35 ডিগ্রি কম না বেশি? অবশ্যই কম। তাহলে এই কম, এই 35 ডিগ্রি থেকে আমরা যেটা বলতেছি 34.999, এটা থেকে শুরু করে 2 ডিগ্রি, প্রত্যেকটা টেম্পারেচার তো রুমের টেম্পারেচার 35-এর থেকে কম। সেই জন্য বলা হচ্ছে যে এই মাছ থেকে কম টেম্পারেচার থেকে হিট নিয়ে রুমের মধ্যে যেহেতু হিট ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে সেই জন্য বলা হয় লো টেম্পারেচার থেকে হিট নিয়ে হাই টেম্পারেচারে হিট ছাড়ে। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম সংজ্ঞা কেন হয়েছে। যেহেতু যে খাদ্যদ্রব্য আমরা রাখতেছি, সেই টেম্পারেচারটা এমন ভাবে কমানো হচ্ছে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার থেকে তো অনেক কম, প্রথম থেকেই কম, এই জন্য বলা হয় কম টেম্পারেচারে হিট নিয়ে বেশি টেম্পারেচারে হিট ছাড়ে। তার মানে ফিজিক্সও ভায়োলেট করেনি, আমাদের সংজ্ঞাও ঠিক আছে। তাহলে এটা হলো ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন। এইটা যদি আসে পরীক্ষায়, যদি 5 মার্কস থাকে, তাহলে আপনি ছবি আঁকলেই 2 পেয়ে যাবেন, আর বর্ণনা লিখলে আরো 3। আর যদি কেউ শুধু বর্ণনা লিখেন, ছবি না আঁকেন, তাহলে হচ্ছে বর্ণনা লিখলে 3 পাবেন, আর যদি দুইটাই লিখেন তাহলে 5-এ 5 পাবেন। এখন এই ফ্রিজটা কিভাবে কাজ করে, আর কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনো থাকলে বলতে পারেন। স্যার বলছি, ছবি আঁকলে কি প্রত্যেকটা পয়েন্ট এরকম দিয়ে লিখে দিতে মেন হবে? 5টা পয়েন্ট দিলে হবে, মেন 5টা পয়েন্ট। আমি ও 5টা পয়েন্ট আচ্ছা কি কি আচ্ছা। বলছি? এই যে ইভাপোরেটর, ঠিক আছে, ওই যে আমার 5টা পাওয়ার পয়েন্ট স্লাইড দেওয়া আছে না, ওর ভিতরে সব দেখবেন ভালো করে দেওয়া আছে। হ্যাঁ, এই ইভাপোরেটর আমি সিআর কে দিয়ে দিচ্ছি, তো সব আপনারা পাইছেন না জি স্যার। প্রত্যেকটা স্লাইড? আচ্ছা, এই ইভাপোরেটর, এটা লিখলে শুধু ইভাপোরেটর লিখলেই হবে। এটা কম্প্রেসর, এটা কন্ডেন্সার, এটা রিসিভার, আর এটা হচ্ছে এক্সপানশন ভালভ। এই এত কিছু লেখাতে লাগবে না, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা বললাম, এটা হচ্ছে এই যে কম্প্রেসার চালানোর জন্য, যেহেতু আমাদের ইলেকট্রিসিটি ছাড়া কম্প্রেসার চালানো যায় না, কম্প্রেসার মোটর দিয়ে, আর মোটর চালাতে গেলে আমাদের অবশ্যই ইলেকট্রিসিটি লাগবে। তাহলে এই ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমটা ইলেকট্রিসিটি ছাড়া চলে না। তাই একটু আমি আগেই বললাম হচ্ছে ইলেকট্রিসিটি ছাড়াও আমাদের ফ্রিজ চলে। তাহলে সেটা কিভাবে চলে সেটা এখন বর্ণনা করবো, যেটা যদি আপনাদের পড়তে হবে না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই কম্প্রেসার প্রেসার বাড়াইছে কারণ কি? টেম্পারেচার না বাড়ালে, এখানে যে 10 ডিগ্রি আসছে, এই 10 ডিগ্রি যদি কন্ডেন্সারে দিতাম, তাহলে রুমের টেম্পারেচার হচ্ছে 35, আর ও 10, ও তো তখনও হিট নেওয়া শুরু করবে। এই জন্য কি করা হয়,
এই 35 থেকে বাড়ানোর জন্য কম্প্রেসরের চাপ দিয়ে টেম্পারেচারটা বাড়ানো হয়, রাইট? যেটা আগেই বললাম, তাপ এবং চাপ একটা হচ্ছে সমানুপাতিক, একটা বাড়লে একটা বাড়বে, আর একটা কমলে আর একটা কমবে। এই জন্য এই টেম্পারেচারটা বাড়াই দেওয়ার জন্য এখানে চাপ দেওয়া হয়েছে। আর কিভাবে এই চাপ ছাড়া আর কিভাবে তাপমাত্রা বাড়ানো যায়, কি বলতে পারবেন? তাপমাত্রা বাড়ানো যায় আর কিভাবে? তাপ ডাইরেক্ট প্রেসার না দিয়ে, প্রেসার দিলে তো টেম্পারেচার বাড়ে, এটা আমরা এই প্রসেসে দেখলাম কম্প্রেসরের মাধ্যমে যেটা করতেছে। আর কিভাবে টেম্পারেচার বাড়ানো যায়? কোনোভাবে কি কোনো কিছু এই রেফ্রিজারেন্টের টেম্পারেচার বাড়ানো যাবে? স্যার বুঝতে পারছেন, আপনি বলেন। না, আপনারা ইঞ্জিনিয়ার হচ্ছেন, এই বেসিক সায়েন্স যদি না বোঝেন তাহলে বেতন বেশি পাবেন কোত্থেকে বলেন? আপনি কোনো কিছু যদি ডাইরেক্ট আগুন দেন তাহলে কি তার তাপমাত্রা বাড়বে না? যদি ডাইরেক্ট হিট দেন, কাঠ পুড়ায়, কয়লা পুড়ায়, পেট্রোল, কেরোসিন, ডিজেল, সোলার হিট যাই দেন, টেম্পারেচার বাড়বে না? স্যার ওটা তো এখানে ইউজ করতে পারবো না। কেন বাড়বে না? আপনার ইঞ্জিনিয়ারিং কি বলছে? ইঞ্জিনিয়ারিং এর মতো সহজ কোনো কিছু নাই, কারণ এটা কোনো নির্দিষ্ট ফর্মুলার বাইরে কখনো যাওয়া সম্ভব না, তাহলে সেটা হবে না। ইঞ্জিনিয়ারিং হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট, কারণ কিছু সূত্রের মধ্যে এটা থাকবে, সূত্রের বাইরে কখনোই যাবে না। তাহলে কি আমরা ডাইরেক্ট হিট দিলে কি টেম্পারেচার বাড়াবো পারবো না? এই কম্প্রেসরের পরিবর্তে যদি এখানে একটা আমি চুলায় কাঠ দিয়ে যদি হিট দেই তাহলে টেম্পারেচার বাড়বে না? বাড়বে কি না? জি জি স্যার, স্যার, বাড়বে। বাড়বে। হ্যাঁ, তো সেই কাজটা যদি করি তাহলে আমার ইলেকট্রিসিটি লাগবে। এইটাই হচ্ছে ব্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। যখন ইলেকট্রিসিটি এই সব জায়গায় ছিল না, তখন এই ফ্রিজ চালানো হতো এই ডাইরেক্ট হিট দিয়ে। আপনি কাঠ পোড়ায় পারেন, কয়লা পোড়ায় পারেন, আর হচ্ছে সোলার হিট দিয়ে পারেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন যা দিয়ে। বা অনেক, আমাদের দেশ তো ছোট, বড় বড় দেশে এখনো এই সিস্টেম ব্যবহার করা হয়, এই ভ্যাপার অ্যাবজর্পশন সিস্টেমটা। ধরেন মাঠের পর মাঠ, মানে মাইলের পর মাইল হচ্ছে, যদি রাইস ফিল্ড হয় রাইস ফিল্ড, যদি ভেজিটেবল ফিল্ড হয় ভেজিটেবল ফিল্ড, ফ্রুটস ফিল্ড হলে ফ্রুটস ফিল্ড, বা অ্যাপেল গার্ডেন হলে অ্যাপেল গার্ডেন, গ্রেপ গার্ডেন, এরকম থাকে। সেখানে ইলেকট্রিসিটি নিয়ে যাওয়া অনেক এক্সপেন্সিভ। সেখানকার কোল্ড স্টোরেজ গুলা তৈরি করা হয় এই যে ডাইরেক্ট ট্রাকে করে নিয়ে যাওয়া, গ্যাস নিয়ে যাওয়া একদম সহজ। বা কাঠ টাট তো সব জায়গায় পাওয়া যায়, এই পোড়ায় যদি করে আমরা ডাইরেক্ট হিট দিয়ে কাজটা চলে, ওই ক্ষেত্রে খরচও কমে যায়। আমাদের দেশে তো কোল্ড স্টোরেজ গুলো সাধারণত ডিজাইন করার কথা হচ্ছে এই ব্যাপারে অ্যাবজর্পশন দিয়ে, কিন্তু আমাদের দেশে কেউ এই ব্যাপারে অ্যাবজর্পশন সিস্টেম ডিজাইন করে ঠিকই, কিন্তু সেটাও চালায় হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে। তাহলে খরচ বেড়ে যায়। কারণে এই কারণে দেখেন সিজনের সময় আলু 10 টাকা 15 টাকা চলে আসে, তাই না, বা 20 টাকা চলে আসে, আর অফ সিজনে 60 টাকা 70 টাকা চলে যায়। এই কোল্ড স্টোরেজে রাখার খরচটা বেড়ে যায় বলেই এত দাম বাড়ে। কিন্তু উন্নত বিশ্বে আপনার বলে দেয় সিজনে আলু 20 টাকার উপরে বিক্রি করতে পারবেন, আপনি 10 টাকা বেচেন কোনো সমস্যা নাই, কিন্তু 20 টাকার উপরে সিজনে এরকম বলে দেয় যে এর বেশি বিক্রি করলে আপনার জরিমানা হবে। এই জন্য কেউ ভয়ে ওই জরিমানা এমন হয় ওর ব্যবসায়ী বুট হয়ে যাবে, আর যদি জরিমানা না দেন ও এতদিন জেল খাটতে হবে, ওর লাইফ শেষ হয়ে যাবে। তো এই জন্য কেউ এই সিজনের সময় 20 টাকার উপরে বিক্রি করবে না। আপনি কম দামে বিক্রি করেন কেউ কিছু বলবে না, কিন্তু 20 টাকার উপরে বলে, আর বলবে হচ্ছে অফ সিজনে যেহেতু কোল্ড স্টোরেজ রাখতে হয়, পরিবহন খরচ আছে, কোল্ড স্টোরেজ ভাড়া আছে, বলে দেয় হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন না। তখন আর কোল্ড স্টোরেজ গুলো ইলেকট্রিসিটি দিয়ে ডিজাইন করে না, বা ভেপার কম্প্রেশন দিয়ে ডিজাইন করে না, করা হচ্ছে ওই যে কাঠ কয়লা দিয়ে বা তেল দিয়ে পুড়ায় যাতে ইয়ে করা হয়। তখন কি হয়, ওই কোল্ড স্টোরেজে ধরেন 40 টাকা মানে ইলেকট্রিসিটি বিলটির কিছুটা খরচ হয়েছে, ব্যবসায়ীরা কিছু লাভ করবে, মানে 15 টাকা মতো বিল খরচ হলো এই কোল্ড স্টোরেজ চালানোর জন্য, আর সে 5 টাকা লাভ করলো। এইভাবে 40 টাকায় সে বিক্রি করতে পারবে। কিন্তু আমাদের দেশে কি করে, এই ইলেকট্রিসিটি করে, তখন খরচ হয়ে যায় 15 টাকার জায়গায় কোল্ড স্টোরেজ খরচ হয়ে যায় 30 টাকা। তাহলে আপনার ওই 20 টাকার আলু আরো 30 টাকা খরচ করলেন, খরচ করে হয়ে গেল খরচ 50 টাকা। তখন তো ব্যবসায়ী আর একটু বেশি লাভ করতে যাবে, যেহেতু 40 টাকা যে লাভ করে, মানে 35 টাকা খরচ হলে যে লাভ করবে, 50 টাকা খরচ হলে তো তার থেকে আর একটু বেশি লাভ না করলে তো পার্সেন্টেজে কমে যাবে লাভের পরিমাণ। এই জন্য তখন আলু বিক্রি করে 55, 60, 70-এ চলে যায়। তো আসলে লুজার হয়ে হচ্ছে আমরা ক্রেতারা। ওই কোল্ড স্টোরের মালিকেরও কোনো লস নাই, ব্যবসায়ীরও কোনো লস নাই, ওরা যা খরচ হবে সবগুলো বসায় দিয়ে দাম ঠিক করে দিবে। আপনি কিনলে কিনেন, না কিনলে না কিনেন। আর বাংলাদেশে এত ছোট জায়গায় এত ভোক্তা, তো সবাই কিনবে। আর আমরা যখন শর্টেজ হয় আরো বেশি কেনা শুরু করি।
আর উন্নত বিশ্বে হচ্ছে যখন কোনো শর্টেজ হয় তখন সে কিনবে না, তার প্রয়োজন যা হবে তার অর্ধেক কিনবে। আর আমরা যখন দেখা যাচ্ছে কোনো কিছু যদি বলি আগামীকালকে থেকে এই মার্কেটে এটা থাকবে না, ও ডবল তিন ডবল কি সবগুলো পারলে সব কিনে নিয়ে চলে আসে। মানে আমাদের মানুষের প্রতি মানুষের কোনো দয়া মায়া নাই। আর ওরা চিন্তা করে যে আমি যদি সব নিয়ে যাই আরেকজন মানুষ তো খাইতে পারবে না। আর আমরা বলি সবচেয়ে হলো দয়ালু জাতি, অতিথি পরায়ণ জাতি, মানে আমাদের মতো ভণ্ড জাতি আর কিছু নাই পৃথিবীতে। তো এই জন্য ওদের কোল্ড স্টোরেজ গুলো এই ব্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম বলে ইউজ করে বলেই ওরা হচ্ছে অনেক কম দামে খাদ্যদ্রব্য কোল্ড স্টোরেজে রাখতে পারে। আর আমরা কি ভ্যাপার অ্যাবজর্পশন ইউজ করতেছি, কিন্তু সেটাও ইলেকট্রিসিটি দিয়ে চালাচ্ছি। এর মেইন কারণ হচ্ছে এই যে বাসা বাড়িতে আমরা পানি তোলার জন্য কি ব্যবহার করি, মোটর এবং পাম্প ব্যবহার করি না? কিন্তু যেখানে ইলেকট্রিসিটি নাই, এই যে ইরিগেশনের ক্ষেত্রে রাইস ফিল্ডে আমরা পানি চাষ করি হচ্ছে স্যালো মেশিন দিয়ে। এখন বাসায় তো স্যালো মেশিন দিয়ে যদি আমরা পানি উঠাতাম তাহলে কিন্তু খরচ কম পড়তো। না করে আমরা কি করি ইলেকট্রিসিটি। কেন করি না? কারণ হচ্ছে এই স্যালো মেশিনে শব্দ হবে, এর মেনটেন্যান্স করো, কালো ধোয়া বের হবে, শব্দ হবে, তারপর বারবার ডিজেল সাপ্লাই দেবে, মানে খুবই বিরক্তিকর জিনিস। এতে আমরা একটা সুইচ দিলাম পানি উঠলো, আবার সুইচ বন্ধ করে দিলাম পানি উঠানো বন্ধ হয়ে গেল। অনেক সহজ। মানুষ তো কখনো জটিল কাজ করতে চায় না, করতো এই কাজটা যদি ইলেকট্রিসিটি যে তৈরি খরচ হয়। আমি বলার পড়ার সময় বলছিলাম না, পার ইউনিট আমাদের ইলেকট্রিসিটি তৈরিতে এখন পর্যন্ত খরচ হয় 14-15 টাকা পার ইউনিট, কিন্তু আমরা বিল দেওয়ার করি 4 টাকা থেকে। 4 টাকা থেকে যেহেতু বিল দেই আয় বাজে না, কারণ সামনে বিল দিচ্ছি আমি। যে জিনিস সরকারের তৈরি করতে মিনিমাম খরচ হয় হচ্ছে 7-8 টাকা, আর ম্যাক্সিমাম খরচ হয় 23-24 টাকা। এভারেজ ইলেকট্রিসিটি পার ইউনিট ইলেকট্রিসিটি প্রোডাকশন কস্ট 14-15 টাকা। সেখানে আমরা কিনি হচ্ছে 4 টাকা 5 টাকা, বা ম্যাক্সিমাম যখন লিমিট ক্রস করে যায় তখন 7-8 টাকা, বা ম্যাক্সিমাম যদি বাসায় 4টা 5টা এসি থাকে তখন দেখা যায় 10 টাকা করে দিতে হয়। কিন্তু ম্যাক্সিমাম মানুষের হচ্ছে 5 টাকার উপরে বিল দিতে হয় না ডোমেস্টিক পারপাজে। কিন্তু তৈরি করতে খরচ হচ্ছে কত? যদি 15 টাকা ধরি, 5 টাকা মানে 10 টাকা কোত্থেকে আসতেছে? আমার সামনে থেকে না নিয়ে পিছন থেকে নিয়ে নিচ্ছে। এই জিনিসপত্রের দাম এত বেশি কারণ উন্নত বিশ্বের থেকে আমাদের দেশের জিনিসপত্রের দাম এই কারণে বেশি। গভর্নমেন্ট তো আর নিজের টাকা নেই, এই জায়গা থেকে ভর্তুকি ঠিকই দিচ্ছে মানুষকে, দেখাচ্ছে আমি কম দামে ইলেকট্রিসিটি দিচ্ছি, আসলে জিনিসপত্র থেকে ওই টাকা উঠে নিচ্ছে। যে আপনি কাগজ কলম কিনতেছেন, এই কলম কালকে দেখলাম হচ্ছে যে কালকে ওই যে ছেলে মেয়ের জন্য কলম কিনতে গেছি, কলম কাগজ টাগজ বিভিন্ন কিছু কিনতে গেছি। মেটাডোর আগে কিনতাম হচ্ছে 10টা 60 টাকা, 5 টাকা করে না, 50 টাকা করে নিত ওই ডাকবাংলা বড় বাজার থেকে। কালকে সেই 50 টাকার জিনিস হয়েছে হচ্ছে 70 টাকা। মেটাডোর এই যে পিন পয়েন্ট, এগুলোর দাম এখন 10টার দাম হয়েছে 70 টাকা পাইকারি। তার মানে অ্যাকচুয়াল রেট তার মানে 8 টাকা করে বিক্রি হবে। 5 টাকার পেন এখন চলে গেছে 8 টাকা। তাহলে এই দেশে কেন বাড়তেছে এগুলো? ওই যে ভর্তুকি ওই দিকে যাচ্ছে। কারণ আমাদের এই যে ডিজেল পেট্রোল কেরোসিন এগুলো উন্নত বিশ্বের থেকে কম, এই টাকার ভর্তুকি কোত্থেকে দিবে? এই যে ইলেকট্রিসিটি এখন হচ্ছে আগে ছিল 14 টাকা 15 টাকা পার ইউনিট প্রোডাকশন কস্ট, এখন এই যে তেলের দাম বেড়ে গেছে, প্রোডাকশন কস্ট তো 17-18 টাকা চলে যাবে। বিদ্যুতের বিল কি বাড়াইছে? টাকা তো নিতে হবে। সরকার ওই যে তখন ভ্যাট বাড়ায় দেয়, ভ্যাট বাড়ায় দিলে ব্যবসায়ীরাও পেয়ে যায়। ভ্যাট যদি 5 টাকা বাড়ায়, ব্যবসায়ীরা আরো লাভ করে, ওখানে আরো 10 টাকা লাভ করে। কারণ দেখতেছে দোষ হচ্ছে তো সরকারের ঘাড়ে। এই জন্য সরকারও কোনো কিছু কন্ট্রোল করতে পারে না, আর আমরা জনগণও তো ভালো না। এই জন্য বাংলাদেশের এই যদি যে গভর্নমেন্টই আসুক ও দেশ চালাতে পারবে না, যে যে কথাই বলুক না কেন, ঠিক আছে? তার কারণ একটা উদাহরণ দিলাম, এই যে ভ্যাপার কম্প্রেশন এবং ভ্যাপার অ্যাবজর্পশন। আমরা যদি আমাদের ইলেকট্রিসিটি বিল পার ইউনিট যদি 20 টাকা 25 টাকা করতো, তাহলে কেউ লাইট অপচয় করতো না। এই বাসা বাড়িতে স্যালো মেশিন দিয়েই কষ্ট হলে ওই কাজই করতো। তা আমাদের সিস্টেমের সমস্যা। তাহলে এটা হচ্ছে ব্যাপার অ্যাবজর্পশন। তার মানে এখানে একটা ডাইরেক্ট একটা হিট জেনারেটর আমরা যদি দিয়ে দেই, এই হিট জেনারেটর দিয়ে এই কাজটা হয়, তখন আর ইলেকট্রিসিটি দরকার হবে না। এটা দিয়ে দেখায় শেষ করে দিব। ওইটা দেখালাম যে সিম্পল, যে এটা হচ্ছে ইভাপোরেটর, এটা কম্প্রেসর, এটা কন্ডেন্সার, এটা রিসিভার, এটা এক্সপানশন ভালভ। ঠিক আছে? এই লাল মানে হচ্ছে এখানে গরম, আর এই সবুজ মানে হচ্ছে ঠান্ডা। তার মানে যে ফ্রিজের মধ্যে রেফ্রিজারেটর ঠান্ডা অবস্থায় ঢুকতেছে, আর যে খাদ্যদ্রব্য রাখছে ও হিট হয়ে আস্তে আস্তে গরম হয়ে এই বের হচ্ছে। কম্প্রেসর চাপ দিয়ে টেম্পারেচার বাড়া দিচ্ছে, আবার রুমের মধ্যে হিট ছেড়ে দিচ্ছে, এই জন্য আস্তে আস্তে ঠান্ডা হয়ে লিকুইডে কনভার্ট হচ্ছে। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। তার মানে রেফ্রিজারেশন সিস্টেমটা, ওই যে টোটাল 4টা প্রশ্ন ছিল, আমরা 3টা পড়ছি, একটা পড়তে হবে না। 4টা না 5টা ছিল, দেখি একটু ওটা কি বাদ গেল কিনা।
হ্যাঁ ডি নাম্বারটা বাদ দিছে, মানে এই চারটা পড়াইছে, তিনটা পড়ছে আজকে, তিনটা মানে ডি পর্যন্তটা বলে দিচ্ছি কিভাবে, কিন্তু এটা আপনাদের ফাইনালের জন্য পড়া লাগবে না। তাহলে মোটামুটি রেফ্রিজারেশন সিস্টেম শেষ হলো। আগামীকালকে পড়াবো হচ্ছে, কালকেও 9টা থেকে ক্লাস নেবো, এয়ার কন্ডিশনিং সিস্টেম পড়াবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর সিআর তো মনে হয় আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছেন অলরেডি। এই ফ্রিজ সম্পর্কে, এসি তো পড়ায় আজকে, ফ্রিজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে স্যার বলতে পারেন। এই আপনি মাত্র যেটা বললেন রেফ্রিজারেটর অধ্যায়ের এই 8-এর ABCD হ্যাঁ ডিটা পড়তে হবে না, ডিটা পড়া লাগবে না, বি, বুঝতে পারছি? স্যার কোনটা পড়া লাগবে না আরেকবার একটু বলবেন? ডি নাম্বার, ডি নাম্বার। আচ্ছা ঠিক আছে। আজকে সর্বোচ্চ হয়েছে, এর আগে তো 16 জন ছিল। 1 2 3 4 5 7 8 9 11 আজকে আসে নাই না? 14 15 17 18 আজকে আসে নাই। ঠিক আছে, তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে, যেহেতু 1 ঘন্টা ক্লাস নিতেছিলাম, 1 ঘন্টা শেষ হচ্ছে, প্রশ্ন না থাকলে শেষ করে দিব। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ সিয়ার যেটা মেসেজ দিচ্ছেন, হ্যাঁ ঠিক একদম 100% খাঁটি কথা, আমরা কোনোদিন ভালো হবো না। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন না থাকলে শেষ করে দিই, কারণ 10টা বেজে গেছে। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো থাকবেন। কালকে আবার 9টা থেকে ক্লাস হবে ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা হলে আমি জানাই দিব, নাহলে এজ ওয়েল 9টার সময় ক্লাস হবে কালকে, ঠিক আছে? কালকে এয়ার কন্ডিশনিং সিস্টেম পড়াবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।